মাল্টিনেশন কোনো টুর্নামেন্ট, ধরুন ওয়ানডে বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, এই জাতীয় টুর্নামেন্টে পাকিস্তান যখন কোনো ম্যাচ জেতে তখন শুধু পাকিস্তান জেতে না, আরও একটা দেশও জেতে। কোন দেশ? আপনার জন্য এটা আমার একটা কুইজ, বলে দিচ্ছি এটা কিন্তু একটা গুগলি। আমি নিশ্চিত আপনাদের মধ্যে অনেকেই বড় একটা অংশ এই প্রশ্নের উত্তরটা দিতে পারবেন না, কিন্তু আমি কেন বলছি সেই আলোচনাটা তো করবোই। এই যে ধরুন টি-20 বিশ্বকাপে পাকিস্তান আজকে নামিবিয়ার বিপক্ষে এরকম একটা বিধ্বংসী জয় পেল, 102 রানের ব্যবধানে জিতলো, পাকিস্তান যে সুপার 8-এ ওঠাটা কনফার্ম করে ফেললো অনিশ্চয়তা কাটিয়ে, সেইটাতে ওই দেশটাও কিন্তু জিতে গেছে। কিভাবে জিতেছে এবং পাকিস্তানের এই জয়ের টার্নিং পয়েন্ট কোনটা তা নিয়েই তো এই আলোচনাটা করছি। এক অর্থে সাহিবজাদা ফারহানের কাছেই 3 রানে হেরে গেছে নামিবিয়া। কেননা পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান তিনি টি-20 ইন্টারন্যাশনাল ফরম্যাটে তার প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন, ঠিক 100 রান করে তিনি অপরাজিত ছিলেন। আর নামিবিয়া পুরো দল মিলেও 100 করতে পারেনি, তারা 97 রানে অল আউট হয়ে গিয়েছে। ফলে সাহিবজাদা ফারহানের কাছেই তো 3 রানে নামিবিয়া হেরে গেছে। পাকিস্তানের জন্য এই জয়টা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল, কেননা এই ম্যাচ হারলে টি-20 বিশ্বকাপ থেকে তারা ছিটকে যেত। অস্ট্রেলিয়া যেমন গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিয়েছে, পাকিস্তানেরও বিদায়টা নিশ্চিত হয়ে যেত। কেননা পাকিস্তান এর আগে 3 ম্যাচ খেলে তারা 2টো ম্যাচ জিতেছে, 4 পয়েন্ট। ভারতের সঙ্গে তারা হেরেছিল, এটা তাদের লাস্ট ম্যাচ। এই ম্যাচ হারলেও তো তারা 4 পয়েন্টেই থাকতো। এরই মধ্যে কিন্তু ইউএস এর 4 পয়েন্ট রয়েছে এবং নেট রান রেটে তারা যেহেতু পাকিস্তানে চেয়ে গিয়েছিল, ফলে পাকিস্তান এই ম্যাচ হারলে আউট। টেকনিক্যালি নেদারল্যান্ডসেরও একটা চান্স ছিল যদি পাকিস্তান হেরে যেত, কিন্তু সেটা ইউএস আর নেদারল্যান্ডসের মধ্যে হিসাব হতো, পাকিস্তান বাদ হয়ে যেত। ফলে তাদের এই জয়টা ওই দেশটার জন্য বিরাট বড় একটা স্বস্তি, তাদের জন্য বিরাট বড় একটা জয়টা তারা পেল কিভাবে? পাকিস্তান 199 রান করেছে। ওই মিড ব্রেকে আমি দেখছিলাম যে নামিবিয়ার এক প্লেয়ার বলছে না 200 রান চেস করাটা এটা পার্স করি, সেটা চেস করার ব্যাপারে তারা আত্মবিশ্বাসী, কিন্তু তারা তো 18 নম্বর ওভারে মাত্র 97 রানেই অল আউট হয়ে গিয়েছে। তারা পাওয়ার প্লের মধ্যে 2 উইকেট হারিয়ে 40 রান তুলেছে, যেখানটাতে আবার একটা রান আউটও ছিল। 10 ওভারে ওই 4 উইকেট হারিয়ে তারা কত 62-64 রান তুলেছে। ভাই, এরপরে বাকি 10 ওভারে কি ওই প্রায় 130-40 রান তুলতে পারে নাকি নামিবিয়া? সেইটা আর হয় নাই। 100 রানই তারা টোটাল সব মিলে করতে পারেনি। স্পেশালি পাকিস্তানি স্পিনারদের সামনে নামিবিয়ার ব্যাটসম্যানরা একেবারেই অসহায় ছিলেন। উসমান তারিক, যিনি তার ওই বোলিংয়ের কারণে ওই যে থেমে এসে যে বলটা রিলিজ করেন, সেই কারণে তুমুল আলোচিত এই ওয়ার্ল্ড কাপে ভারতের বিপক্ষে ম্যাচের আগেও অনেক কাটাছেড়া হয়েছে তাকে নিয়ে। তিনি 4 উইকেট পেয়েছেন, শাদাব খান 3 উইকেট পেয়েছেন, মোহাম্মদ নওয়াজও উইকেট পেয়েছেন, সাইম আইয়ুবও বোলিং করেছেন। পাকিস্তানের এই 4 স্পিনারের কাছে আসলে নামিবিয়া তারা মোটেই সুবিধা করতে পারেনি, 97 রানে অল আউট হয়ে গিয়েছে। এখন নামিবিয়া যতই বলুন না কেন 200 রানের টার্গেট চেস করা এটা পার স্কোর, পাকিস্তান যে 199 করছে, বিষয়টা কি আসলে ওরকম? বিষয়টা আসলে ওরকম না। এবং পাকিস্তান এই জায়গাটাতে খুব ভালো এক্সিলারেট করেছে তাদের ইনিংসের অন্তত পক্ষে সেকেন্ড হাফটার কথা আমি বলতে পারি। ফার্স্ট হাফের কথা যদি আমি বলি, ইনিংসের শুরুটা তাদের জন্য যে খুব ফ্লুয়েন্ট ছিল তা না। এই যে সেঞ্চুরিয়ান সাহেবজাদা ফারহান, তার জন্যও ফ্লুয়েন্ট ছিল না। পাওয়ার প্লের মধ্যে তারা 1 উইকেটে 47 রান তুলেছে, সাইম আইয়ুব তিনি আউট হয়ে গেছেন। ইনফ্যাক্ট আপনি যদি ভাবে দেখেন, প্রথম 8 ওভারে পাকিস্তানের রান ছিল 1 উইকেটে 55, সেইখান থেকে পরের 12 ওভারে তারা আরো 144 রান যোগ করেছে। এক্সিলারেশনটা কিরকম হয়েছে বুঝতেই পারছেন। এবং সেইখানটাতে 9th ওভার খুবই গুরুত্বপূর্ণ, অবশ্যই সেটা টার্নিং পয়েন্টেরও দাবিদার। কেননা ওই 9th ওভারে যখন 8 ওভারে 55, এরপরে পাকিস্তান ওই ওভারটাতেই 22 রান তুলে নিয়েছে। সালমান আলী আগা তিনি ওই যে মাইবার্টকে, উইলিয়ান মাইবার্ট, তাকে হচ্ছে কি স্ট্রেট একটা তাকে হচ্ছে কি শুরুতে একটা ফার্স্ট বলটাতে ছক্কা মারলেন, এরপরে হচ্ছে কি 2টা ছক্কা ওই ওভারে সাহিবজাদা ফারহানও মারলেন। ওই যে রান নিয়ে একটা হাঁসফাঁসে অবস্থা পাকিস্তানের ছিল, সেইটা কেটে গিয়েছে। ওই পার্টনারশিপটা সাহিবজাদা ফারহানের সঙ্গে সালমান আলী আগার 67 রানে সেই পার্টনারশিপটা ব্রেক হয়েছে যখন সালমান আগা আউট হলেন। কাছাকাছি সময় খাজা নাফিও আউট হয়েছেন। পাকিস্তান ওই সময় আরেকটা ব্রিলিয়ান্ট ডিসিশন নিয়েছে তাদের টিম ম্যানেজমেন্ট, সেইটাও আসলে টার্নিং পয়েন্টের দাবিদার। সেটা কি জানেন? বাবর আজমের আগে শাদাব খানকে ক্রিজে পাঠানো এবং ইনিংসের সেইটা কত 13 নম্বর ওভার, 14 নম্বর ওভার ওই রকম সময়ে, এবং এটা ব্রিলিয়ান্টলি পাকিস্তানকে আসলে তাদের পক্ষে চলে এসেছে। কেননা শাদাব খান ওইখানে 22 বলে অপরাজিত 36 রানের একটা ইনিংস খেলেছেন, আর সাহিবজাদা ফারহানও অন্য প্রান্তে তো দুর্দান্তই ছিলেন। তাতে করে এই পার্টনারশিপটা 40 বলে 81 রান যোগ করেছে। 200 স্ট্রাইক রেটে তারা ব্যাটিং করেছে। ফলে বাবর আজমকে বসিয়ে শাদাব খানকে ব্যাটিং অর্ডারের উপর ওই 5 নম্বরে পাঠানোটা, সেইটাও নিঃসন্দেহে অবশ্যই টার্নিং পয়েন্টের দাবিদার। সাহিবজাদা ফারহানের ইনিংসটা দেখেন, তার ইনিংসের শুরুটা কিন্তু বেশ স্ট্রাগলিং।
আমি যে 8 ওভারের কথা বলছিলাম, আপনি যদি ওইভাবে চিন্তা করে দেখেন যে তিনি 57 বলে সেঞ্চুরি করেছেন, তার মধ্যে 37 বলে 50 করেছেন, পরের 20 বলে পরের 50টা করেছেন, এইটাই যথেষ্ট ভালো রেকর্ড। আবার যখন আপনি ওই স্ট্যাটটাও দেখবেন যে 8 ওভার শেষে পাকিস্তানের স্কোর ছিল 55, তখন সাহেবজাদা ফারহানের স্কোর ছিল 27 বলে মাত্র 30, সেইখান থেকে পরের 31 বলে তিনি 70 রান করেছেন। প্রথম 27 বলে 30 রান করেছেন যেই ব্যাটসম্যান, পরের 31 বলে 70 রান করেছেন সেই ব্যাটসম্যান, এবং লাস্ট ওভারটাতে গিয়ে তিনি সেঞ্চুরিতে পৌঁছে যান। এবং ওই ইনিংসে যেভাবে তিনি হচ্ছে গিয়ে গিয়ার শিফট করে একেবারে সেকেন্ড গিয়ার থেকে 6th গিয়ারে চলে গেলেন এবং ইনিংসের শেষ পর্যন্ত সেটাই অব্যাহত রাখলো, পাকিস্তানকে ওই বড় স্কোরটা এনে দিয়েছে, 199 রান একটা টোটাল এনে দিয়েছে, যেইটা তাদের জয়ের জন্য মোর দেন গুড এনাফ। শাহজাদা ফারহানের রানই তো আসলে নামিবিয়া করতে পারেনি। পাকিস্তান এই জয়ের মাধ্যমে ভারতের পাশাপাশি এই গ্রুপ থেকে সুপার 8-এ ওঠাটা কনফার্ম করলো। এবং আমি আপনাদেরকে শুরুতে যেই কথা বলেছিলাম, পাকিস্তান জিতলে শুধুমাত্র পাকিস্তান জেতে না, আরেকটা দেশ জেতে, সেটা কারা? সেটা হচ্ছে গিয়ে ভারত। পাকিস্তান জিতলে ভারতও জিতে যায়, কেননা এখন ভারত পাকিস্তান ম্যাচ আরেকটা হবার সম্ভাবনা এই টুর্নামেন্টে টিকে রইল। ভারতের কাছে পাকিস্তান এখন আর খুব একটা বড় দল না, স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে। কি রেকর্ড টেকর্ড হয়েছে সেগুলো তো আমরা সবাই জানি, গত কয়েকদিন অনেক চর্চা হয়েছে। এইবারের টুর্নামেন্টের ম্যাচ, মুখোমুখি ম্যাচটাতেও গ্রুপ পর্বে ভারত কীভাবে জিতেছে সেটা আমরা জানি, কিন্তু এই ম্যাচটাতে ঘিরে তো হাইপ রয়েছে, এই ম্যাচটাতে ঘিরে তো নস্টালজিয়া রয়েছে, এই ম্যাচটাতে ঘিরে তো অনেক রোমাঞ্চ রয়েছে। ফলে যদি পাকিস্তান সামনে এগুতে থাকে, ধরেন এখন সেমিফাইনালে ভারত পাকিস্তান হতে পারে, ফাইনালেও ভারত পাকিস্তান হতে পারে, পাকিস্তান যদি বিদায় হয়ে যেত তাহলে আর সেটা হতো না। সো ভারতও এইখানটাতে খুশি, দুইটা কারণে খুশি। একটা কারণ হচ্ছে কি, ভারত পাকিস্তান ম্যাচ মানেই মানি জেনারেট করবে, ভারত মানেই আইসিসি, ফলে ক্রিকেটীয় ওই ফান্ডিংয়ের ব্যাপার স্যাপার এগুলো তো রয়েছেই। পাশাপাশি পাকিস্তানকে হারানোটাও তো ভারতের জন্য, যতই এক পেশে হোক না কেন, তাদের জন্য তো খুবই তৃপ্তিদায়ক, তাদের জন্য তো খুবই আনন্দদায়ক। ফলে পাকিস্তান টুর্নামেন্টে টিকে থাকা সেইটা ভারতকে আনন্দ দেয়। মুখোমুখি লড়াইটা বাদ দিলে আমার মনে হয় পাকিস্তানের অন্যান্য ম্যাচগুলোতে ভারত ভাবে যে না ঠিক আছে, পাকিস্তান জিতুক, সামনে ওদের বিপক্ষে আরেকটা ম্যাচ যদি হয়, যে কোনো টুর্নামেন্ট, আমি বলছি ওয়ানডে, টি20 ওয়ার্ল্ড কাপ, ওয়ানডে ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ, ওই যদি হয় পাকিস্তানের সঙ্গে আবার আরেকটা খেলা, অসুবিধাটা কি, মন্দটা কি? সেই হিসাবে আমি বলছিলাম মুখোমুখি লড়াইটা বাদ দিলে পাকিস্তানের জয়ে ভারতও আসলে জিতে যায়। আর টার্নিং পয়েন্ট এই ম্যাচে পাকিস্তানের জয়, তাদের সুপার 8-এ কনফার্ম করা ম্যাচে ওই যে বলছিলাম আমার কাছে ওই দুইটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে কি ইনিংসের 9th ওভার, যেইখানটাতে পাকিস্তান তাদের ওই রানের গতি বাড়ানোটা শুরু করলো, আর আরেকটা হচ্ছে গিয়ে সাহেবজাদা ফারহানের ব্যাটিংটাকেও ওইটার সঙ্গেই ধরতে পারেন যে না, তিনি যেভাবে গিয়ারটা শিফট করলেন। আর আরেকটা হচ্ছে গিয়ে বাবর আজমকে বসিয়ে শাদাব খানকে ইনিংসে ওই প্রমোট করাটা, 5 নাম্বারটাতে পাঠানো। আমি আসলে ইনিংসের 9th ওভারটাকেই বলবো। শাদাব খানেরকে পাঠানোটাও ব্রিলিয়ান্ট ডিসিশন হিসেবে প্রমাণিত হয়েছে, কিন্তু সাহেবজাদা ফারহান তো পুরো ইনিংসটাতেই ছিলেন হচ্ছে গিয়ে ব্যাটিংয়ে। ফলে ওই 9th ওভার থেকে যে পাকিস্তান সেকেন্ড গিয়ার থেকে 6th গিয়ারে চলে গেল, ওইটাকেই আমার কাছে মনে হয় এই ম্যাচে পাকিস্তানের জয়ের, ভারতকে খুশি করে দেওয়া পাকিস্তানের জয়ের টার্নিং পয়েন্ট। ভারত পাকিস্তান চলে গেল তো সুপার 8-এ, সেমিফাইনাল ফাইনালে যদি আবারও মুখোমুখি হয়, ভারতই তো আবার জিতবে নাকি? ভারতের তাই খুশি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে নাকি?